শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৭৭তম পর্ব। হতে পারে এটাই সমাপ্তি পর্ব। আসিফ জান্নাতের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। এমন সময় আবির আর মেঘ আসছে। আসিফের সাথে দুটো একটা কথা বলে খেতে বসেছে। আইরিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে একটা এটা বলছে। হৃদ আর মিম পাশাপাশি বসেছে। দুজনে বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে। কক্সবাজার আসতেই হৃদের সাথে মেঘের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। যদিও হৃদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট, তবুও বন্ডিং খুবই ভালো। দুজনকে তুই তুই করে বলে। হৃদ যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায়। কিছু খেলে মিমকেও দেয়। আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে দেখে আসছে। তখন সেভাবে কিছু মনে না করলেও কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন কি হয়েছে সেটা সে জানে না। এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে। মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলে না। কথা তো দূর, আরিফের দিকে তাকিয়ে দেখে না। এই বিষয়টা আরিফের সহ্য হচ্ছে না। সে হৃদের সাথে এত খুশিতে আছে। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মিম তা আচ্ছা ওকে বলে কাটিয়ে দিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবারটা রেখে উঠে গেল। আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কি রে, খাবি না? খিদে নেই ভাই। আরিফ হন করে চলে গেছে। আসিফ, জান্নাত, আইরিন কয়েক সেকেন্ডে তাকিয়ে আনমনে বলে উঠল, ওর আবার কি হলো? আরিফ ইচ্ছাকৃত খোঁচাটা মিমের স্বভাব। আজও তেমন কিছু করছে কিনা সেটা বুঝতে পেরে মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও হৃদের সাথে গল্পে মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে। এক একটা আইটেম চেক করছে। ভালো লাগলে মেঘকে দিচ্ছে, আর ভালো না লাগলে সেটা দূরে সরিয়ে দিচ্ছে। আজ সবাই সেন্ট মার্টিন যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হতে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা করে শাড়ি আর ড্রেস বের করে আর আবিরকে দেখাচ্ছে। বন্যা তানবীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যাদেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো। হৃদ কপাল কুঁচকে জানতে চাইলো, কোথায় গিয়েছিলে? কাছেই। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগে তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও, আমার শালার সাথে বোঝাপড়া করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন আমার বউ হলে তুমি কি হবা? শালা কি আমার শালা? কিন্তু আমার বোন তো আপনার বউ না। আজ না হলেও ভবিষ্যতে হবে। হৃদ চোখ ঘুরে বন্যার দিকে তাকে উচ্চস্বরে ডাকলো, আপু। বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে। হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে। তানভীর হৃদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরোতে গেছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো। মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে। দেখতে একদম পরি লাগছে। হৃদ প্রশস্ত আঁকিতে তাকিয়ে উঠল, বেআইন, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মিম একগাল হেসে বলল, ধন্যবাদ। আমি যে তোর বেআইন এটা তুই কিভাবে জানলি? ছোট আপু তোর ভাইকে পছন্দ করে, তোর ভাইও। হ্যাঁ জানি। আমি আর মেঘাপুই তো ভাবিকে প্রপোজ করছিলাম। হৃদ শক্ত গলায় প্রশ্ন করলো, তার মানে তুই আগে থেকে সব জানতি? হ্যাঁ। কেন? এখানে সবাই জানে। বন্যা ভাবি আর তোকে এই কারণে আনা হয়েছে। কি? জি। হৃদ আকস্মিক মিমের মাথায় গাড্ডা মেরে রাগী স্বরে বলল, পচা মেয়ে কোথাকার। আর পেছন থেকে এসে রাগী কণ্ঠে হুঙ্কার দিল, হৃদ মিমকে একদম ছোবে না। মিম চমকে উঠে পেছন ঘুরে দেখলো। উষ্ঠ পাল্টায় মাথায় হাত বোলাতে বোলাতে আরিফের দিকে তাকালো। আরিফ গভীর কণ্ঠে মিমকে সব বুড়ো কোচকালো। হৃদয় কিছু বুঝতে পারছে না। নির্দ্বিধায় মুখ থেকে বলে উঠল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার, বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে। বন্যা মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোনটা ব্যাগে রেখে দিয়ে চুপচাপ বসে আছে। হৃদ আর আরিফ কাছাকাছি বসা। প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠলেও মিম এখন ভেতরে খুব ভয় পাচ্ছে। আবিরা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করছে না। ঢেউয়ের নিমত্তে চলন্ত ট্রলার কম্পিত হলে মিম বারবার কেঁপে উঠছে। আরিফ আর হৃদ পাশাপাশি থাকায় প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি সে ভারী কণ্ঠে বলল, এই হৃদ সর, আমি এখানে বসবো। হৃদ সঙ্গে সঙ্গে আরিফও তাকায়। হৃদ সরতে যাবে, আরিফ তার আগেই বলে উঠল, এদিকে এসে বসো। মিম হৃদের দিকে তাকিয়ে বলল, ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপছে। মিম পড়ে যেতে নিল। আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত চেপে ধরে পাশে বসালো।
ভয়ে মিমের হাত পা পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাত ছেড়ে দিতেই নিয়েও ছাড়লো না। মিমের কম্পিত হাতটা আরো শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শোধালো, ভয় লাগছে? হ্যাঁ। কিছু হবে না, ভয় পেয়ে না। খানিক বাদে টলারের আকার আরো কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের ওপর দিয়ে আরিফের হাত খামচে ধরল। আরিফের হাতটা শীতল চোখে উদ্রিক্ত নয়নে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটা ভীতকর চেহারা দেখে আসিফ মৃদু হাসলো। আস্তে করে বলল, তোমার না খুব সাহস, এই তো তোমার সাহসের নমুনা। মিম আর চোখে তাকালো। আরিফ ঠোঁট দেখে মিম খুব রাগ হলো। আরিফ হাত ছেড়ে সহসা বলে উঠল, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটা ছাড়তে ব্যর্থ মিম। মিম গম্ভীর কণ্ঠে বলল, হাত ছাড়ো। এই হাত তো ছাড়া যাবে না কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভুরু কুঁচকে প্রশ্ন করলো। মানে? আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, তুমি আমার ঝগড়া করার একমাত্র সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দি। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি আবল তাবল বলছো? আরিফ মুচকে এসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে, তুমি বললে নীল দিগন্তে উড়াবো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকস্মিক বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা ভাসায়। মিম তীক্ষ্ণ দৃষ্টি তাকে আতঙ্কিত কণ্ঠে বলল, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে? হাত ছাড়ো, আমি হৃদের পাশে বসবো। আরিফের হাসি মুখে সহস আধার নেমেছে। কণ্ঠে রাগ ঢেকে চাপা দাঁতে বলল, তুমি ওর পাশে বসবে না, বসতে শুধু আমার পাশে বসবে। কেন? ও আমার বিয়াই বন্ধু, ওর পাশে বসবো না কেন? আমি বারণ করছি তাই। তুমি আমাকে বারণ করেছো কেন? আমি তোমার ভাই। তানভীর ভাইয়া ও তো তোমার ভাইয়া। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি, আমার প্রয়োজন পড়ছে তাই করছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন। মানে? আরিফ মিমের মাথায় গাড্ডা মেরে দিয়ে চাপা স্বরে বলল, ব্যাঙের মতো মাথা নিয়ে এত ঝগড়া কিভাবে করো? আমি ঝগড়া করি না, কখনো নাই। তুমি তো অবুঝ একটা বাবু। এখনো কি? কিছু না। আমি মেঘ কম করে হলেও শখানেক ছবি তুলে দিল। এখানে আমি না আবির হতো। আবির কম করে হলেও শখানেক ছবি তুলে দিল মেঘের। আসিফার জান্নাতও বেশ কিছু ছবি তুলেছে, তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে তাকাচ্ছিলই না। যে কয়েকটা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্যমনস্ক এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যা দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বিড়বিড় করলো, এমন লজ্জায় আমার দিকে তাকাতে পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় লজ্জা কোথায় গিয়েছিল? বন্যা ঠোঁট বেঁকিয়ে বলল, সকালে এত মানুষ থাকলেও আবির ভাই আর আসিফ ভাইয়া ছিলেন না। হাই রে, তুমি কি ওদের দেখে লজ্জা পাচ্ছ? অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখছো কত সুন্দর করে ছবি তুলছে আর তুমি? বন্যা মৃদু হেসে বলল, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে তুলতে পারেন। তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চল আজকে বিয়ে করব। না। কেন? পরিবারের সম্মতি ছাড়া আমি বিয়ে করব না। ইস, বিয়ে করব না বললেই হলো। ভালোই রাজি না হলে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করব। বন্যা মুচকে এসে বলল, আপনার এত সাহস? নিজের সাহসে না কুলাইলে প্রয়োজন আশেপাশে সবার সাহস ধার নিয়ে তবুও তোমাকে আমার করেই ছাড়বো। এতটা পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘের হাত ছাড়েনি। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি মেঘকে নিয়ে তো ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকে ঠান্ডা কণ্ঠে বলল, আজকের আকাশটা দেখেছো? চারদিকে শুধু সাদা মেঘের উরূপ। সেই মেঘের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তধারে বিজ্ঞপ্তি কোথায় দিব আমি? আসিফ মিকিস্বরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি আর সযত্নে রেখে দিবি। আবির উচ্চ স্বরে হেসে বলল, বুদ্ধিটা খারাপ না ফাজিল। সারাদিনের ঘুরোঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যার রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনে দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো। কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে, কোলে নিতে হবে? বন্যা আকস্মিক সকালের ঘটনা মনে পড়ে গেল। আবিরের মতো তানভীরও যদি এই কাজ করে বসে, তার জন্য আগে ভাগে বলে উঠল, না না, আমি একা যেতে পারবো।
ঠিক আছে চলো। সবার রাতের খাবার শেষে, অথচ তানভীরের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতেই উষ্ণ কণ্ঠে বলল, চাঁদ, সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই। এটা কিন্তু আমার আপনার এলাকা নাই, 10 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে। মাঝখানে একটা দিন কেটে গেছে। কক্সবাজারের আশেপাশে সব কিছুই মোটামুটি দেখা শেষ। বন্যা তানভীরের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে আবির কাবাবে হাড্ডির মতো তানভীরের পেছনে লেগে আছে। বন্যা আর তানভীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের ওপর হলেই ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে আবির। অথচ আবির মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে। সকালে ব্রেকফাস্টে শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মাইশাপুর ডেলিভারি। আবিরকে সবারকে উদ্দেশ্য করে বলল, আমাদের যেতে হবে, তোমরা চাইলে আরো 2-1 দিন থাকতে পারো। আসিফ শান্ত গলায় বলল, তার কোনো প্রয়োজন নেই, ঘুরতে আসছিলাম, এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে। হুট করে ডিসিশন হয় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি বলে বাসে রওনা দিয়েছে সবাই। বর্ণা আর রিদ একসঙ্গে বসেছে। তানভীর আর আরিফ বর্ণার পাশাপাশি বসেছে। তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত বসেছে। আবির আর মেঘ পেছনের দিকে বসেছে। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমরা বান্দরবন যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিছুদিন পর আবার আসব, তখন সাজেক বান্দরবন সব ঘোরাবো। আবার তো কি করব? তুমি যদি মাইশাপুর বাবু কোলে নেওয়ার জন্য বায়না না করতে, তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না। চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর ফিরতাম। আমি কি জানতাম নাকি? আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো। মিনিট খানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠল, তোমার যে ছোট বাবু এত পছন্দ তা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আবির ফিসফিস করে বলল, মাইশাপুর মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম। মেঘের আগে কণ্ঠে বলল, আপনার কি একটু লজ্জা নেই? লজ্জা কথাটা কি জরুরি বউ? খুব জরুরি। তুমি একটু দিবা? আমি কি দিব? লজ্জা? উফ, আমি আপনার সাথে বসবই না। আবির নিঃসন্দেহে হেসে বলল, বাচ্চামি স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবা না। মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দোহাই লাগে, বাসে অন্তত এমন কথা বলবেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতে মেঘ কাঁধ খুঁটে আবিরের দিকে ঘুরলো। আবির যেন সময় নীরবতা ভেঙে মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। মেঘ আবিরের দিকে এক পলক তাকিয়ে আবিরের কাছাকাছি এসে আবিরের বুকে মাথা রাখলো। আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে মেঘ আবিরের নীরবতা একদম সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলে মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, এই শুনছো? বলো, একটা গান গাও এখন। কি গান? তোমার ইচ্ছে। আবির আস্তে করে গাল ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি শুধু আবিরের ময়না, ময়না তুমি আবিরের ময়না। এদিকে বন্যা আর রিদ দুজনেই ঘুমাচ্ছে। তানভীর ঘাড় কাত করে চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাড়ছে ঝাঁকিতে বন্যা ঘুম কিছুটা কেটেছে। আদৌ ঘুমে থেকে আবিরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। তানভীর তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিস্থিতির জন্য মুখ খুলে কিছুটা বলতেও পারছে না। আবির বাসায় এসে কোনো রকম ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশাপুর হাজবেন্ড ওটি রুমের বাহিরে অপেক্ষা করছে। পাশে একটা কেবিনে আবিরের মামা, মামি, আব্বু, আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুর বাড়ির কয়েকজন বসে আছে। আবির মামার বাড়ির দিকে মাইশার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ কতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বোধ শক্তি হওয়ার পর এই প্রথম কারো বাবু ডেলিভারির জন্য হাসপাতালে উপস্থিত হয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না। ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য নিজেকে মাইশাপুর জায়গায় চিন্তা করতে আটকে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিয়া খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, টেনশন করিস না। মেঘ শীতল চোখে তাকাতেই মালিয়া খান মলিন হাসলেন। আকস্মিক পাশের রুমে থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল। বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটি মানুষের স্বস্তি ফিরল। নবজাতকের কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে, কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না। মেঘ কোনো মতে
শক্ত গলায় বলল, ভাইয়া বাবুকে আপনি কোলে নেন প্লিজ, আমি নিতে পারবো না। মাইশার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ তুমি বলেছিলে বাবু কোলে নিবে, অন্তত পক্ষে একবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখে ইশারা দিল। মেঘ বিছানায় বসে দু হাত বাড়ালো। মাইশার হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অজরে কাঁদছে। দুই একটা চোখ খোলা চেষ্টা করছে, ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করছে। কিছু সময়ের চেষ্টা সর্বাঙ্গে কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হলো মেঘ। অজানা এক ভয় আর আতঙ্কে চোখে দুটো টলমল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখতে লাগছে। মালিয়া খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আব্বু আর শ্বশুরের কাছে নিয়ে গেল। বাবুর কান্না বাড়িয়েতে থাকায় হই হুল্লোড়ে মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিনে থেকে বেরিয়ে যাচ্ছে। আবিরও এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, এই মেঘ। কান্নার জন্য মেঘের কথা বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মা হওয়া কত কষ্টের। আবির নিঃশব্দে হেসে বলল, এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে। মেঘ কন্দিত হয়ে তাকাতে আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে সরি, তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না। এবার তো কান্না থামাও প্লিজ। তানবীর, মিম, আরিফ, আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে। সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাইশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে। একটা সময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ নিল। বাবুর নাম, চোখ, ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমদ খান বাহিরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছে। আলী আহমদ খান আসছে। আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, বাহিরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পর কেবিনের দরজা দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বলল, তানবীর বাসায় গেলে সবাইকে নিয়ে যাস। রুম ভর্তি মানুষ, তাই মেয়েকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না। মেঘেরা বাসায় ফিরেছে 10টার দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হয় মেঘের একা থাকতে ভয় লাগছে, তাই ড্রয়িং রুমে বসে আছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকটা কল দিল। এক পর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। প্রায় 12টার দিকে মালিয়া খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে এসেছে। মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আব্বু, চাচু কেউ এখনো বাসায় ফেরেনি। মালিয়া খান মেঘের মাথায় হাত বুলে আস্তে করে ডাকলেন, মেঘ, এই মেঘ। এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে ভয় লাগে কেন? জানি না। মালিয়া খান সোফার এক পাশে বসলেন। মেঘকে নিজের উরুতে শুইয়ে দিয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন, মাইশার বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ। সংসার জীবন বড় কঠিন রে মা। এই জীবনে ভয়কে জয় করতেই হবে। আবির এখনো ফেরেনি কেন? জানি না, কল রিসিভ করছে না। আচ্ছা তুই ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে ডাকলো, বড় আম্মু বল। একমাত্র ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ না হলে কি ছেলের বউ হতে রাজি করতাম? এখন ঘুমানোর চেষ্টা কর, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যে মেঘ ঘুমিয়ে পড়েছে। 10 থেকে 12 মিনিট পর আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিয়া খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীরগতিতে আগায়। আম্মুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবিরের হাসি দেখে মালিয়া খান রাগী স্বরে হুঙ্কার দিলেন, তোর দায়িত্ববোধ কি কোনোদিনই আসবে না? আসবে। কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফেরে? মেয়েটা এমনিতেই ভয় পায়, তার ওপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? আবির মুচকি এসে বলল, সরি। তুই যে বিয়ে করেছিস সেটা তোর মনে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচুরাই বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবে, আমি আপাতত ওকে নিয়ে যাই। চাচু এসে মেয়েকে অবস্থা দেখলে আমার খবর আছে। আবির চটপট মেয়েকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেছে। আজ শুক্রবার। বনার
বোনের কাবিন, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন হচ্ছে। কাছে আত্মীয় স্বজনরা ইতিমধ্যেই চলে আসছে। এতটা পথ জার্নি করে আসে বন্যার শরীরটা খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হাত মুখ দিয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা হয়। কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল এর সাথেই। ছেলেটা বন্যাকে দেখে মৃদু স্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফির নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মনের মেজাজ দুটোই চরম খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরে তানভীরের কল আসছে। বন্যা রিসিভ করবে কি করবে না ভেবেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে, এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না। কি হয়েছে? তেমন কিছু না, আপনি কল দিয়েছেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর আঁতকে উঠল। পরপর কণ্ঠে জানতে চাইলো, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানভীর গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু স্বরে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্যই মনটা একটু খারাপ লাগছে। এখন বলুন, মেঘ মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বললো আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। তুমি চিন্তা করো না, বোনেরা সময় মতো পৌঁছে যাবে। বন্যা মলিন কণ্ঠে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা তো অমান্য করা যাবে না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকাল তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত কণ্ঠে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথায় হাত রেখে বসে আস্তে করে বলল, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যা নীরবে ঢোক গিলল। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা তুলেছে, তাদের ছেলের অতীত ভুলে আবার যেন চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে বুকে এক অজানা ভয়ে হানা দিচ্ছে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে মোলায়েম কণ্ঠে ডাকলো, বন্যা। তুই কি তানভীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল। কয়েক মুহূর্ত প্রশস্ত তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের উত্তপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখন অঝরে কাঁদতে যাচ্ছে। বন্যাকে কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতেও ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেদিন আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করলো, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা? আশ্চর্য, ওদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওদের হীরা টুকরা ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক। আমার অপরূপা? আমরা রূপা নিয়ে সুখে থাকবো। কি বলিস? নম্রতায় হাসলো বন্যা। ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো খান বাড়িতেই আছেন। সবাই টুকটাক কথা বলছে। আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে এসেছে। দরজায় টোকা দিতে ধীর কণ্ঠে বলল, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেওয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভুরু নাচাতে আরিফ মুচকি হাসলো। মিম ঠোঁট বেঁকে শান্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এতই ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ। এখন বলো কেন আসছো? তোমাকে দেখতে। মিম দুহাতে নিজের দুগাল দেখিয়ে ঘন ঘন পলব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাব ভাব আমার একদম ভালো লাগে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। কি বিচার দিবে? বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দিব। আরিফ পকেট থেকে 2 দর্জন লাল রঙের কাঁচের চুড়ি বের করে বিছানার ওপর রেখে শান্ত কণ্ঠে বলল,
খুব শখ করে তোমার জন্য চুড়িটা নিয়ে আসছি, তুমি বলে খুশি হব। আরিফ দরজাতে গিয়ে পর্যন্ত গিয়ে আবারও থামলো আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জায় কুণ্ঠায় মিমের উজ্জ্বল ধৃষ্টতা বেশ ঝলমলে হয়ে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে ভাবেনি মিম। দুজনের সম্পর্কটাও খুব একটা মধুর নয়। এই বেলায় দুটো ভালো কথা বলে ওই বেলায় ঝগড়া লেগে যেত। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে কিছুটা অস্বাভাবিক লাগছে। মিম দু চোখ জোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে, আবার রেখে দিল। প্রায় 4টার দিকে আবির আর তানভীরকে নিয়ে বনার বাসার সামনে আসছে। বাইক থেকে নামতে আবির চটজলতি পকেট থেকে টিস্যু বের করে আবিরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিম্বল হলো। কাজের নাম করে সকাল থেকে 9-10 ঘন্টা তানভীরকে সেলুনে বসে রেখেছে। হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করেছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিও আবিরের দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদুস্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? আবির ভুরু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো, সহসা বলে উঠলো, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতে আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভেতর ঢুকলো। মেন গেটের ভেতরে এক পা রাখতে তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তাছাড়াও বনার বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজন তো আছেই। বনাদের আত্মীয় স্বজনে ড্রয়িং রুম পরিপূর্ণ। বনার আব্বু হেসে বলল, নতুন জামের আসতে এত দেরি কেন? তানভীরের মুখে শুকনো ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকে এসে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। আবির মেঘের বিয়ের সময় এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনার শেষে তানভীরকে টেনেও সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনে 2টা লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজোরি করে 2টা লেহেঙ্গাই নিয়েছিল। তানভীর ভেবেছিল বনাকে যেদিন প্রপোজ করবে সেদিন মেঘ আর বনা একই লেহেঙ্গা দিবে, কিন্তু হুট করে কক্সবাজার যাওয়া, ওইখানে পরিকল্পনাহীনভাবে প্রপোজ, সব মিলিয়ে সব এলোমেলো হয়ে গেছে। পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। সেদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনেই লেহেঙ্গা পরবে। তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটোই নিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করা ছিল না। তুই খুব ভালো করে জানিস তোর বোনের বাহিনা আমি। আবির নাথিং। আলী আহমদ খান ভারী কণ্ঠে ডাকলো, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে গিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই কি অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা আন্দাজ করতে পেরেছে। ওনার আব্বু, চাচু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন করছে, তবে তানভীরের গলা প্রচন্ড কেঁপে উঠছে। আব্বু আর বড় আব্বুর দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পিছে দাঁড়ানো। বনার আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, পরিচিত করিয়ে দেই, সাফিউদ্দিন খান তানভীর, ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে আমি আমার ছোট মেয়েরও আমি আমার ছোট মেয়ে মেহনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদত্তা সম্পন্ন করছি। গতকাল রাতে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে থেকে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উদা হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিলল। গত রাতে তানভীর বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল, আর সেই আলোচনায় সর্বাধিকার ছিল যে আবির, এটা বুঝতে সময় লাগলো না কারোই। গত দুদিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছে, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলো সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীর খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটা পারছে না। বনার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তুপ্ত ক্রোধে চোখ উপড়ে পড়ছে তার। বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটমিট করে হাসছে।
ছেলেটার নজর আবিরের দিকে পড়তে আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসলো। মিনিট 10-15 আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানবীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানবীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যার ভারী মেকআপ না হলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবে সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং করা চুড়ি, অল্প স্বল্প গহনা পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। দিতেও কৃপণতা করেনি আজ। এই অপরিকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্র নিজের অজান্তে তানভীরের ঠোঁটে প্রশস্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভিতর থেকে একটা কথাই বেশি আসছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির আতঙ্কিত কণ্ঠে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে করে আঙুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে স্বাভাবিক হয়ে বসলো। এক সোফায় বন্যারা দুই বোন পাশাপাশি বসেছে। তানভীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজবেন্ড। মোজাম্মেল খান চোখের ইশারা দিতে আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটলো। আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচাতে মেঘ বিড়বিড় করলো, আমাকে কেমন লাগছে বললেন না তো। মেঘ কপাল উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির তৎক্ষণাৎ ধীর কণ্ঠে বলল, তুমি অসম তবু অনুরুদ্ধ আলোকিরা, হৃদয়ের চিরন্ত দীপ্তির মেলা। মেঘ মোলেম কণ্ঠে বলল, এটা প্রশংসা ছিল না অবজ্ঞা। মেঘ আপাতত অবজ্ঞাই ভাবো, প্রশংসা না হয় রাতের জন্য তোলা থাকবে। আবির ঠোঁট কামড়ে হাসছে আলগোছে, চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দুহাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদত্ত সম্পন্ন হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পরপর দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আনমনা আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গায় বন্যা দু চোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকলে পর্যন্ত জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানভীরের কথা শুনেছে। বন্যা সকলকে জিজ্ঞেস করেছে। তবে এর কিছুক্ষণ পরই মেঘ মিমরা আসতেই বাড়িতে পরিবেশ বদলে গেল। পরিবেশে বন্যার আব্বু গতকাল রাতের আলোচনার কথা বন্যাকে জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা ভেবে বন্যার পরিকল্পনা করতে পারেনি। আপাতত বাগদত্ত সম্পন্ন হলেও তানভীরের জব হওয়ার পর ওরা আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে আকস্মিক বন্যার কানের কাছে এসে ফিসফিস করলো, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে আবৃত অনুভবে নির্মিতেও পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর নেশাক্ত দৃষ্টিতে মায়াবী আদর অকৃপণ্য হাসি রেখে বন্যার ওষ্ঠ যুগল প্রশস্ত হলো। বন্যার চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে আছে, তাই আপনার সাথে কথা বলতে পারিনি বা আপনাকে জানাতে পারিনি। ভালোই করেছো জানাওনি, আগে জানলে হয়তো এত সুন্দর অনুভূতি মিস হয়ে যেত। বন্যা শীতল চোখে ফের তাকালো তানভীরের দিকে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও। তানভীর আজ শুধু বন্যার মনের সব ভয়ভীতির সংখ্যা ভুলে যেতে চাই নিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। বড়দের খাবার খাওয়ার জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনদের ভিড় কমতে তানভীর আকস্মিক উঠে আবিরকে জড়িয়ে ধরলো। আকস্মিক ঘটনা আবির কিছুটা অবাক হলো। কয়েক মিনিট পর আবিরও জড়ায় ধরলো তানভীরকে। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতো আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা তুমি আমায় দিয়ে দিলে। তোমার এই আকুল্য প্রদান আমি কোনোদিনও ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি না। আমার বউয়ের বউ ফিল হবে, তবেই তোর বউ ঘরে তুলবো, ঠিক আছে?
তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছু না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে গেল। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদরে কণ্ঠে বলল, তুই তো আমার সব কিছু। তুই পৃথিবীতে আসছিলি বলেই আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলেই আমি আবির ভাইয়ের মতো ভাই পেয়েছি। আর বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থ বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব খুব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা তো সব তোদেরই। আমরা সব বনের জলে ভেসে আসছি কি না, নাকি বলো আসিফ? জি ভাই, আমিও তাই মনে করি। তানভীর মেঘকে ছেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার কণ্ঠে বলে, সবার মধ্যে কি ভাবি আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর কণ্ঠ বেঁকে ভেঙচি কাটার কণ্ঠে বলল, পরপর নিরেট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে ওঠে। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি, আমার বেলায় আই লাভ ইউ। তানভীর ভুরু কুচকিয়ে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি করাচ্ছি। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের ওপর হাত রাখলো। তার ওপর নিজের হাতে রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি বেবি। তুমি যদি ইচ্ছাকৃতভাবে আমার বেবিটাকে কষ্ট দাও তাহলে এর ফল ভালো হবে না। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? বন্যা তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝছি। আবির মেঘের হাতের ওপর হাত রেখে নিরেট কণ্ঠে বলল, আর আমার বইয়ের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝছি। রাকিব হুট করেই বলে উঠল, মেঘের জন্মের পর থেকে মেঘের ওপর তোর অধিকার সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলার তো দূর, মেঘের দিকে তাকালেও তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখন আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দুই একটা থাপড় দিয়েও ফেলেছিলি বলে মেঘ তোর ওপর রাগ করেছিল। আর তুই সেই রাগ মিটিয়ে জয়ের ওপর 21 বছরের ছেলেটার মাথায় 11 বছরের ছেলেটার মাথায় 7টা সেলাই লাগাইছিলি। জয়কে মেরে নিজের রাগ কমাতে না পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহিরে থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। সেই জয়কে আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি কেন? জয়কে মারতে। মারলি তো মারলি, একেবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠাইলি। বাকিদের কথা না হয় নাই বললাম, এই তুমি আবার অধিকার নিয়ে কথা বলিস। মেঘের দায়িত্ব নিতে চাইলেও বা মেঘের যত্ন নিতে চাইলেও তো আগে তাদের আদমরা করে ফেলতি। আর এখন তো অপকাশ্য তোর বউ। কেউ কিছু বলে ফেললে তো দূরে থেকেই মাটিতে পুঁতে ফেলবি। আবির গভীর কণ্ঠে বলল, আমার বউ শুধু আমার। কেউ খারাপ নজরে তাকানো দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনে দুঃস্বপ্ন হয়ে যাব। মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। হঠাৎ আরিফকে নজরে পড়তেই মিম কাছে এগিয়ে এলো। মিমের হাতে আরিফের দেওয়া লাল চুড়ি। আরিফ মুচকি হাসলো, আমার দেওয়া চুড়িগুলি পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার কিছু হয়নি, জামার সাথে ম্যাচিং হচ্ছিল তাই পরেছি। মিথ্যা বলো না মিম। আর যাই হোক, তোমার সাথে মিথ্যা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফ নিষ্পলক চাহনি দেখে আটকে ওঠে, কণ্ঠ ও চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পরেছে। কেন পরেছে সেটা নিজেও জানে না। মাগরিবের নামাজের পর তানভীরা সবাই থেকে বিদায় নিয়ে বাড়ি গেছে। বনের আব্বু, আবিরের আব্বু, চাচু এগিয়ে দিতে গিয়েছে। রিদ, মিম, আদি, আরিফরা আগে বেরিয়ে গেছে। মেঘ আর আবির বন্যার আম্মু আর মামির সাথে অন্যদের সাথে কথা বলছে।
তানভীরকে এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলি পর্যন্ত গিয়েছিল। তানভীর কিছুটা বাহিরে সরু গলি পর্যন্ত এসে তানভীর কিছুটা সামনে তাকালো, আচমকা পেছন থেকে ঘুরে দেখলো বন্যা দূরে দাঁড়িয়ে থেকে দেখছে। সে ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরলো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা স্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেওয়া ঘুমটা এক সাইডে টেনে বন্যাসহ নিজের মাথা সহ ঢেকে নিয়েছিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীত চেহারা অল্প বিস্তর দেখে নিয়েছে। তানভীর বন্যার কাছাকাছি আসতে বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছিল। তানভীর নিঃশ্বাসে বন্যার ঠোঁট লাগতে বন্যার ঠোঁটে অপ্রকাশিতভাবে কাঁপতে থাকে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিচের অধরে রাখে নিল, চোখের সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে, পেটের দুপাশ চেপে ধরেছে। আবির আর মেঘ সবার দিকে থেকে বিদায় নিয়ে বের হয়ে দেখলো। মেঘ ঠিক মতো বোঝার আগে আবির এক হাতে মেঘের হাত ধরে সামনের দিকে এগোলো। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই না? বন্যা তো আমার বান্ধবী হয়, একটু দেখি না। আবির দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না। আপনি খুব খারাপ। তাই ঠিক আছে, খারাপ রূপটা না হয় রাতে দেখাবো, এখন চলো। বিয়ের পর থেকে আবির অফিসে সম্পর্কিত মাথা ব্যথা নেই। রাকিব আর রাসেল কোনোভাবে অফিস টানছে। আবির কিছু বলার মতো অবস্থা নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে বলে, যদিও স্বইচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে, সেই মিটিংয়ের জন্যই আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো বিছানার ওপর আবিরের শার্ট প্যান্ট টাই সুন্দর করে গুছিয়ে রাখা। আবির আছে অথচ মেঘ রুমে নেই। আবির ভুরু কুঁচকে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। মালিয়া খান, হালিমা খান, মিম আদির সঙ্গে মেঘ গল্প করছে। মূলত তানভীরের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কোনো জানা না থাকলেও তানভীরের বিয়ে নিয়ে আলোচনা আগে থেকে শুরু হয়ে গেছে। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হলেও তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনেন, জানেন, আচরণ ভালো, সবকিছু মিলিয়ে কারো আপত্তি ছিল না। তানভীরের ওপর অল্প স্বল্প বিস্তার অভিমান সবারই ছিল, কিন্তু ইচ্ছে করে তানভীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকস্মিক বলে উঠল, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিয়া খান শান্ত গলায় বললেন, ডাকছে যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে, এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালোই জানতাম, তাই আগে ভাবিয়ে শিখে রেখেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবির মেঘকে এগিয়ে দিয়ে আবার রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে, সব মিলে ব্যস্ততায় আবিরের রুমটা এখনো আপন করে নিতে পারেনি। মেঘের জামা কাপড় প্রায় সব এখনো মেঘের রুমে পড়ে আছে। মেঘ সেগুলো টুকটাক গোছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানভীরকে নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির জানতে চাইলো, কোথায় যাচ্ছিস? মুন্সিগঞ্জ। ওইখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাইয়া, খুব সাধারণ। সাবধানে থাকিস। ঠিক আছে। মেঘ গুনগান করে গান গাইছে আর আপন মনে ওয়ার্ডরোবে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেল। ওড়না তুলতে গিয়ে আকস্মিক বেডের ওপর একটা বড় লাগেজ চোখে পড়ল। বেডের নিচে। মেঘ তেমন কোনো গুরুত্ব না দিয়ে আবার কাছে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন একটা কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচে লাগেজটা বের করলো। লাগেজের তালা দেখে চাবি দিয়ে খুলতে লাগলো। অবশেষে চাবি লেগে গেছে। লাগেজের চাবি বের করে লাগেজটা খুললো। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তে কপালে কয়েকস্তর ভাঁজ ফেললো। ওপর থেকে দু একটা জিনিস সরাতে আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরো অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতে একটা শাড়ি চোখে পড়লো, গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার ওপরে একটা চিরকুটে লেখা, আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরিচয় সুন্দর হয়ে গেছিস।
তুই ঠিক কত বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি। এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িটাই তোকে দেখতে খুব ইচ্ছে করছে রে। নিজের আজ আরো 5 বছর আজ থেকে আরো 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার ওপর নিজেকে কেমন লাগছে শাড়িটায় দেখলো। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিল আয়নায় সত্যি সত্যি একটা পরী লাগছে। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হয়, নতুন মতো আর নেই। নতুন, তবুও মেঘের কাছে এটা আকাশ সম আবেগ, কারণ এতে আবিরের ভালোবাসার জড়িয়ে আছে। আবির ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাই তারিখ সহ আবির লেখা। চিরকুটও আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে, যা করেছে, সবকিছু সযত্নে প্যাকিং করে রেখেছে। এক পাশে সব দেখে শেষ করে মেঘের নজর আটকায় অন্য পাশে হাজার রঙের কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের ওপর এক কর্নারে লেখা, পৃষ্ঠা নম্বর লেখা, পৃষ্ঠা নম্বর আলগোছে অক্ষরে লেখা। যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্তত পক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার অপেক্ষায় বুকে চেপে একরা হাহাকার নিয়ে দেশে ছাড়তে হতো না। আই মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা, এই শহরে সব আছে কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আমি যে তার মেঘকে ছাড়া একদমই ভালো নেই। 2, 3, 4 প্রতি পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নম্বর পৃষ্ঠাতে আবারও নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এক নিষ্ঠুর। তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি কি ভালো আছিস? কিন্তু আমি তো পারছি না। 23 দিনে কেন একবারের মতো হাসতে পারছি না। চোখের সামনে তোর অভিমানী মুখটা ভেসে উঠছে মেঘ। মানুষ তো সব ভুল করে, কত কত ভুল করে। কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠার পর আরেকটা লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমিটাকে হারিয়ে ফেলেছি। আমার জীবনে বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারদিকে সবেতেই বিরক্তি জন্মাচ্ছে। মেঘ দু চোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে। বাতাসে উড়ছে পৃষ্ঠাগুলো, চলে যাচ্ছে। মেঘের কাছে পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি লাগেজে রেখে লাগেজ আটকালো। 2-1টা পৃষ্ঠা ধরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উড়তে উড়তে বাথরুমে মাঝ বরাবর যাওয়ায় পৃষ্ঠা উঠতে লাগলো। একটা লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময় হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুললে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিনও তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। এসব কষ্ট সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস আমি আবির, আমি তো তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের দু চোখে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠাতে যাবে তখন নজর পড়ে সামনের দেওয়ালের দিকে। রুমে আগের জিনিসপাতি থাকা এই দেওয়ালের দিকে নজর পড়েনি। এখন রুমটা সম্পূর্ণ পরিষ্কার হয় দেওয়ালে কালো পর্দার নিচে মেঘের নজর আটকে গেল। মেঘ মনে ভীত হয়ে ধীর কণ্ঠে কিছুটা কৌতূহল কাজ করলো। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল দরজার কাছে। এক সাইড থেকে দরজা টেনে উন্মুক্ত করলো। দেওয়ালে ঠিক একটা ছবি আঁকা আছে। কাছাকাছি থাকায় মেঘ ঠিক মতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেওয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা। পাশে লেখা, আমি তো ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকে তারিখ লেখা, যখন আবিরের রুমে রং করা হয়েছিল তখন ওই ছবিটা আঁকিয়েছে, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণ মেঘ বুঝে গেছে। মেঘ দু চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে। মেঘ কাপা কাপা হাতে পেছাতে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলো। পেছনে ঘুরে আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতে আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির 11 বছর তোমাকে কয়েক শত কোটি বার পেয়ে যেতাম।
এই লাইনটা আমি মনে করি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সবচেয়ে সেরা লাইন। একবার পড়ি, হ্যাঁ। কাঁদলেই যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছরে কত শত কোটিবার তোমাকে পেয়ে যেতাম। মেঘ আতকে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, যে কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, শুধু আছে আবিরের সীমাহীন ভালোবাসা। শুধু কান্না নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘের বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি, আমি তো ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিব কল করেছে। রাকিবের কল রিসিভ করতে রাকিব বলে উঠল, মিটিংয়ের আর 5 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বুকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি। এখন ডাকছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিরুচ্চ মুখে পুনরায় জড়িয়ে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু। সমাপ্তি। 9 মাসের অপেক্ষার অবসান ঘটালো আজ। নতুন লেখিকা হিসেবে প্রথমবারের মতো এত বড় একটা উপন্যাস লিখেছি। আশা করি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দীর্ঘ সময়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে আপনাদের আঘাত দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জন্য সারপ্রাইজ পর্ব আসছে। মানে আমি তো ভালোবাসি তোকে, এটার সারপ্রাইজ পর্ব দিবে। আর আমিও বলছি সেই সারপ্রাইজ পর্বগুলো আমিও আপনাদের দিয়ে দিব।